ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পারুল টার্গেট ম্যাথ মডেল কোশ্চেন সেট 2 এর 4 নম্বর দাগের 2 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 7 থেকে 12 নম্বর পর্যন্ত। তো সবাই দেখে থাক ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তার সাথে দেওয়া আছে এবিসিডি একটি বৃত্তসহ চতুর্ভুজের কর্ণ দুটি পি বিন্দুতে ছেদ করে এবং কোণ এপিবি ইকুয়াল টু 120 ডিগ্রি, কোণ সিবিডি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান কত? তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে একটা আমরা বৃত্ত এঁকে নেব। তাহলে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আঁকবো। তাহলে আমি একটা চতুর্ভুজ এঁকে নিলাম। তাহলে এ বি সি ডি। আর কি বলা আছে যে কর্ণ দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে কর্ণ দুটি পরস্পরের কোথায় ছেদ করবে? পি বিন্দুতে ছেদ করবে। আমাদের বলা আছে যে কোণ এপিবি 120 ডিগ্রি, কোণ এপিবি বলা আছে কত? 120 ডিগ্রি। তাহলে লিখে নেব যে কোণ এপিবি ইকুয়াল টু 120 ডিগ্রি। আর কি দেওয়া আছে আমাদের? কোণ সিবিডি দেওয়া আছে কত আমাদের? 60 ডিগ্রি। তাহলে কি লিখবো যে কোণ সিবিডি ইকুয়াল টু 60 ডিগ্রি। আর আমাদের বের করতে দেওয়া আছে কোণ এডিবি এর মান, কোণ এডিবি। তাহলে কোণ এডিবি এর মান আমাদের বের করতে বলা হয়েছে। আমাদের কোণ এপিবি বলা আছে কত? 120 ডিগ্রি। তাহলে আমরা কোণ এপিডি এর মান বের করতে পারবো। তাহলে লিখবো যে কোণ এপিডি প্লাস কোণ এপিবি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। কারণ হচ্ছে দেখো, এটা যদি অন্তস্থ কোণ ধরি তাহলে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কিংবা দেখো এটা কি আছে? একটা সরলরেখার উপর কোণ দুটো অবস্থিত। তা লিখতে পারি যে বা কোণ এপিডি ইকুয়াল টু কি আসবে? যে 180 ডিগ্রি মাইনাস কত? 120 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু কত পেলাম আমরা? 60 ডিগ্রি পেলাম কোণ এপিডি এর মান। তাহলে এটা কত পেলাম? যে আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো এবার একটা জিনিস খেয়াল করো যে সিডি জায়ের উপরে দেখো কোণ সিবিডি কোণ এবং সিএডি কোণ একই বৃত্তাংশস্থ কোণ। আর আমরা কি জানি যে একই বৃত্তাংশস্থ কোণের মান কি হয়? সমান হয়। তার মানে কি বি কোণটা 60 ডিগ্রি হলে কত? এ কোণটাও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখবো যে কোণ সিবিডি ইকুয়াল টু কোণ সিএডি। আমরা সাইডে কি লিখে নেব যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তা লিখতে পারি সুতরাং কোণ সিএডি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে একটা জিনিস খেয়াল করো, কোণ সিএডি যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ পিএডি কত? সেটাও 60 ডিগ্রি হবে। তাহলে লিখতে পারি সুতরাং কোণ পিএডি ইকুয়াল টু কত আসবে? 60 ডিগ্রি। তাহলে এবার দেখো ত্রিভুজ এপিডি এর, তাহলে কি লিখবো? ত্রিভুজ এপিডি এর এপিডি কোণ প্লাস পিএডি কোণ প্লাস এডিপি কোণ ইকুয়াল টু কী পাবো? 180 ডিগ্রি। তাহলে দেখো এপিডির মান কত? 60 ডিগ্রি, পিএডির মান কত? 60 ডিগ্রি প্লাস এডিপি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি বা কোণ এডিপি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 60 ডিগ্রি। তাহলে দেখো এটাও কত পেয়ে গেলাম আমরা? 60 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম কোণ এডিপি এর মান। আর আমাদের জানতে চেয়েছে কোণ এডিবি। তাহলে কোণ এডিপি যদি 60 হয় তাহলে কোণ এডিবি কত হবে? সেটাও 60 হবে। তাহলে লিখতে পারি সুতরাং কোণ এডিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই হবে আমাদের অ্যান্সার। পাঠেটা দেওয়া আছে অকেন্দ্রের বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যা পিকিউ ও এসটি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি পিকিউ ও এসটির দূরত্ব 17 সেন্টিমিটার হয় তবে ব্যাসার্ধ কত? তাহলে আমাদের কি ফার্স্টে একটা বৃত্ত এঁকে নিতে হবে আমাদের। তাহলে দেখো যে বৃত্তের মাঝখানে আমাদের কি আছে? ধরো ও বিন্দু নিলাম, পিকিউ
আর নিচে নিলাম ধরো এসটি এবং কি হলো যে এই পিকিউ এবং এসটি জ্যাকে যে এমএন রেখা ছেদ করেছে। তাহলে এবার যদি আমি ও কিউ যুক্ত করতে পারি এবং ওটি যুক্ত করতে পারি, তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, যে পিকিউ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 10 সেমি। তাহলে লিখতে পারি যে এম কিউ ইকুয়াল টু পাবো কত, 10/2 অর্থাৎ 5 সেমি। আর কি লিখতে পারি দেখো, আমাদের দেওয়া আছে যে এসটি ইকুয়াল টু দেওয়া আছে কত, 24 সেমি। তাহলে আমরা লিখতে পারি যে এনটি ইকুয়াল টু কি আসবে, 24/2, তাহলে কত, 12 সেমি আসবে আমাদের। তাহলে এবার দেখো যে আমরা কি জানি বৃত্তের ব্যাসার্ধ ধরবো, আর তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কি, আর সেমি। এবার দেখো আমরা যদি ওএম কে এক্স ধরি, তাহলে ওএন কি হবে, যে দেখো এম আর এন বলা আছে আমাদের 17 সেমি, তাহলে ওএন হবে 17 - এক্স। তাহলে লিখে নেব যে এম এন ইকুয়াল টু পি কিউ ও এসটি এর দূরত্ব। তাহলে কি যে এম ও ইকুয়াল টু হচ্ছে কি এক্স সেমি ধরলাম, তাহলে কি আসবে আমাদের, ওএন আসবে 17 - এক্স সেমি। আর আমাদের যে এম এন কত বলা আছে, 17 সেমি বলা আছে, এটা আগে লেখা উচিত ছিল। তাহলে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি যে ও এম কিউ। তাহলে লিখবো যে ত্রিভুজ ও এম কিউ এর এক্ষেত্রে কি লিখতে পারি দেখো, যে ও কিউ স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, যে এম কিউ স্কোয়ার প্লাস এম ও স্কোয়ার। তাহলে দেখো আমাদের ও কিউর মান কত আছে, আমাদের আর আছে, তাহলে আর স্কোয়ার। এম কিউ কত আছে আমাদের 5 স্কোয়ার, আর এমও ধরেছি কত আমরা এক্স, তাহলে এক্স স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কী পাচ্ছি, বা আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 25 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি আমাদের 1 নং সমীকরণ আমরা নাম দেব। তাহলে এবার দেখো আর একটা ত্রিভুজ পাচ্ছি যে ও এন টি। তাহলে ত্রিভুজ ও এন টি এর এক্ষেত্রে দেখো ওটি হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে লিখতে পারি যে ওটি স্কোয়ার টু কি লিখতে পারি, যে ও এন স্কোয়ার প্লাস এন টি স্কোয়ার। আর আমাদের ওটি কত হবে, ওটি ইকুয়াল টু আর হবে, কারণ হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। তাহলে কি লিখতে পারি যে বা আর স্কোয়ার ইকুয়াল টু ও এন এর মান কত এসছে আমাদের 17 - এক্স তার স্কোয়ার প্লাস কত আছে আমাদের 12 স্কোয়ার। তাহলে কত পাচ্ছি দেখো, বা আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি যে 17 - এক্স তার হোল স্কোয়ার প্লাস কত 1/4, এটা নামতে আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা যদি 1 আর 2 তুলনা করি তাহলে কি পাই দেখো, তাহলে 1 আর 2 তুলনা করলে আর স্কোয়ার ইকুয়াল টু দুটো আমরা সমান করতে পারি। তাহলে লিখব 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে কি পাচ্ছি আমরা, যে লিখতে পারি যে 17 - এক্স হোল স্কোয়ার প্লাস 144 ইকুয়াল টু কী পাবো, 25 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো যদি আমরা 17 - এক্সকে বর্গ করি তাহলে কি পাচ্ছি, তাহলে আসবে 289 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস 144 ইকুয়াল টু কী পাচ্ছি 25 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো দুদিক থেকে আমার এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আর যদি আমরা 289 আর 144কে প্লাস করি তাহলে কী পাবো, 13 হাতে আমরা 4 একে 5 8 5 13 3 হাতে আমরা 11 2, তাহলে পাচ্ছি কত 433 মাইনাস 34x ইকুয়াল টু কী আছে আমাদের 25 আছে। তাহলে কি লিখতে পারি, বা যে 433 মাইনাস 25 ইকুয়াল টু কি 34x। তাহলে বা 04 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 34x। তাহলে বা
এক্স ইকুয়াল টু কী পাবো 408/34। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে কি পাচ্ছি দেখো 17 পাচ্ছি, আর এটাকে পাবো কত আমরা 204। এবার এটাকে যদি 17 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি আমরা 17 17 34 তাহলে কত 12। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু এলো কত 12 এলো। তাহলে দেখো এক্স ইকুয়াল টু যেহেতু আমরা 12 পেয়েছি, এবার যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই এক্স এর ভ্যালু তাহলে আমরা কি আর এর মান পেয়ে যাব। আচ্ছা তাহলে আমি এখানটা সাইডে বসাচ্ছি যে এক্স ইকুয়াল টু 12 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই কত পাচ্ছি দেখো একে কি আছে আমাদের যে আর স্কোয়ার ইকুয়াল টু আছে যে 25 প্লাস এক্স স্কোয়ার। তাহলে লিখতে পারি বা আর স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস কত আসবে 12 স্কোয়ার, তাহলে কত 25 প্লাস 144, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা যে 169। তাই সুতরাং আর ইকুয়াল টু কী আসবে আমাদের √169। তাহলে এটা মানে কত আসবে 13 সেমি। তাহলে আমাদের আর এর ভ্যালু কত বেরোলো 13 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, এটা অ্যান্সার। নয়টা দেওয়া আছে এবিসিডি একটি বৃত্ত চতুর্ভুজ যার বিসি ব্যাস এবং কোন এডিসি 130 ডিগ্রি হলে কোন এসিবি এর মান কত। আমরা একটা বৃত্ত এঁকে নেব এবং কি বলা আছে আমাদের যে বিসি হচ্ছে ব্যাস, তার মানে কি এটা হবে আমাদের বিসি বিন্দু। তাহলে এই বিন্দুটা আমি এখানে নিলাম আর ডি বিন্দুটা ধরো আমি এখানে নিলাম। তাহলে দেখো আমাদের বলা আছে যে বিসি ব্যাস, বিসি ইকুয়াল টু হচ্ছে কি ব্যাস। কি দেওয়া আছে আমাদের অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে লিখবো অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 130 ডিগ্রি, অর্থাৎ এটাই কোনটা দেওয়া আছে আমাদের 130 ডিগ্রি। কি বের করতে দিয়েছে কোন এসিবি এর মান বের করতে দিয়েছে, কোন এসিবি, কোন এসিবি এর মান আমাদের বের করতে দিয়েছে। তাহলে আমাদের দেখো কোন এসিবি, তাহলে কোন এসিবি ইকুয়াল টু আমরা প্রশ্নবোধক চিহ্ন লিখবো। আর আমাদের কি দেওয়া আছে কোন এডিসির মান দেওয়া আছে কত 130 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি যে কোন বিডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এই ধরনের অঙ্ক আমরা আগেও পেয়েছি, যখনই আমাদের কোনো বৃত্তের ভেতরে চতুর্ভুজ থাকবে এবং ব্যাস বলে দেওয়া থাকবে সেক্ষেত্রে কী হবে দেখো এটা হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি, কারণ হচ্ছে কি আমাদের অর্ধবৃত্তস্থ কোণ কী হয় সমকোণ হয়। তাহলে সাইডে কি লিখে নেব যে অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল টু কী হয় এক সমকোণ হয়, এক সমকোণ। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম যে কোন বিডিসি এর মান পেয়ে গেলাম। তাহলে এবার লিখতে পারি যে কোন এডিবি প্লাস কোন বিডিসি ইকুয়াল টু কত 130 ডিগ্রি। তাহলে দেখো বা কোন এডিবি ইকুয়াল টু কি আসবে 130 ডিগ্রি মাইনাস কোন বিডিসি। তাহলে কি লিখতে পারি বা কোন এডিবি ইকুয়াল টু 130 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 40 ডিগ্রি পাচ্ছি। তাহলে দেখো এই যে কোন এডিবি এইটুকু এলো কত আমাদের 40 ডিগ্রি এলো। তাহলে দেখো কোন এডিবি আর কোন এসিবি কি হবে সমান হবে, কারণ আমরা জানি কি যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান কি হয় সমান হয়। তাহলে আমরা এবার কি লিখে নেব যে কোন এডিবি ইকুয়াল টু কোন এসিবি, সাইডে কি লিখে নেব যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোন এসিবি ইকুয়াল টু কত আসবে 40 ডিগ্রি আসবে। তাহলে আমাদের কি আসবে এটাই হচ্ছে অ্যান্সার 40 ডিগ্রি। তাহলে 10-এ দেওয়া আছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 ও ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তন অনুপাত নির্ণয় করো।
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখে নেব, যে ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক। আর কি ধরবো আমরা, যে চোঙ দুটির উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। দেখো আমাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে কত, 1:2। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে H1 is to H2 ইকুয়াল টু কী দেওয়া আছে আমাদের, 1:2, 1:2। তা লিখতে পারি বা H1 বাই H2 ইকুয়াল টু 1/2, এটা পেয়ে গেলাম আমরা। আর কি দেওয়া আছে আমাদের, যে দুটির পরিসীমা, আর কি দেওয়া আছে, ভূমির পরিধির অনুপাত। তাহলে আবার আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে পরিধি কি আসবে, 2πr1। তাহলে প্রথমটার পরিধি আসবে কি 2πr1 is to 2πr2 ইকুয়াল টু কী পাবো আমরা, 3:4, 3:4। তাহলে এক্ষেত্রে লিখতে পারি যে বা 2πr1 বাই 2πr2 ইকুয়াল টু কী পাবো, 3/4 পাবো। তাহলে দেখো আমাদের 2π কেটে গেলে কী পাচ্ছি, যে R1 বাই R2 ইকুয়াল টু পাচ্ছি 3/4। আর আমাদের বের করতে কি দিয়েছে, যে দুটির আয়তনের অনুপাত। তাহলে এখানটা লিখব যে প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন ইকুয়াল টু কি লিখবো, যে আসবে কি আমাদের, যে পাই R1 স্কোয়ার H1 বাই পাই R2 স্কোয়ার H2। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, আমাদের পাই কেটে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী পরে থাকছে, যে আমাদের R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইন্টু H1 বাই H2। তাহলে লিখতে পারি যে R1 বাই R2 স্কোয়ার ইন্টু H1 বাই H2। দেখো তাহলে R1 বাই R2 ভ্যালু কত পেয়েছি আমরা, 3/4। তাহলে 3/4 মানটা বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি দেখো আমরা, 3/4 তার স্কোয়ার ইন্টু H1 বাই H2 পেয়েছি কত, 1/2। তাহলে এখানটা লিখে দেবো কত আমরা, 1/2। তাহলে কত পাচ্ছি, 9/16 ইন্টু 1/2। তাহলে কত আসবে আমাদের, যে 9/32। তাহলে অনুপাত হিসেবে লিখলে আমরা কি লিখতে পারি, যে 9:32। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। 11টা দেওয়া আছে, একটি শঙ্কুর আয়তন 112 পাই ঘন সেমি এবং উচ্চতা 21 সেমি হলে ভূমির ব্যাস কত। তাহলে আমরা লিখে নেব, ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু R সেমি। আর কি দেওয়া আছে আমাদের, উচ্চতা দেওয়া আছে। তাহলে কি লিখবো, যে উচ্চতা H ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের, 21 সেন্টিমিটার, 21 সেমি। তাহলে আয়তন কত হবে, তাহলে আয়তন হবে 1/3 পাই R স্কোয়ার H ঘন সেমি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 1/3 পাই, আর এর মান যায় না, H এর মান কত পেয়েছি, 21 পেয়েছি, এত ঘন সেমি। তাহলে দেখো এটা ইকুয়াল টু প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, যে 112 পাই। তা লিখতে পারি প্রশ্ন মতে 1/3 পাই R স্কোয়ার ইন্টু 21 ইকুয়াল টু 112 পাই। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, যে পাই R স্কোয়ার ইন্টু 21 ইকুয়াল টু পাচ্ছি 112 পাই ইন্টু 3 পাচ্ছি। দেখো তাহলে দুদিক থেকে পাই কেটে যাচ্ছে। তাহলে কি পরে থাকছে আমাদের, R স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, 112 ইন্টু 3 বাই কত আমাদের 21। তাহলে কত আসবে আমাদের 7, আর 7 দিয়ে কাটলে কত আসবে
7 42, 7 দিয়ে কাটলে কত আসবে দেখো 16। তাহলে কি লিখতে পারি যে বা আর স্কোয়ার ইকুয়াল টু 16 বা আর ইকুয়াল টু কি √16 কত আসবে আমাদের 4 আসবে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত পেলাম 4 পেলাম। তাহলে লিখবো সুতরাং শঙ্কুর ব্যাস ইকুয়াল টু আমরা জানি কি 2 ইন্টু ব্যাসার্ধ, তাহলে কত 24, তাহলে কি আসবে আমাদের 8 সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বারোটা দেওয়া আছে একটি ঘনকের আয়তন 8³ ঘন একক, একটি গোলকের ব্যাস ঘনকটির উচ্চতার সমান, গোলকটির আয়তন নির্ণয় করো। তাহলে দেখো যদি আমাদের একটা ঘনক থাকে এরকম, তাহলে আমাদের একটা ঘনক আছে যার কি দেওয়া আছে আমাদের আয়তন দিয়ে দিয়েছে। আমাদের আর কি দেওয়া আছে যে একটি গোলকের ব্যাস হচ্ছে ঘনকটির উচ্চতার সমান। তাহলে কি এখানে ধরো আমাদের একটা গোলক আছে, তাহলে এটা কি আসবে এর হচ্ছে এটা ব্যাস আর সেটা কি আছে ঘনকের উচ্চতার সমান। তাহলে আমরা কি লিখবো যে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু x একক। আর কি লিখতে পারি যে ঘনকটির আয়তন ইকুয়াল টু কি হবে আমাদের যে x³ ঘন একক। আর আমাদের ঘনকের দেখো আয়তন দিয়েছে 8³ তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে x³ ইকুয়াল টু 8a³। তাহলে বা x ইকুয়াল টু কি আসবে 2a তার হোল কিউব। তাহলে লিখতে পারি যে বা x ইকুয়াল টু কি পাচ্ছি আমরা 2a পাচ্ছি। দেখো তাহলে এই 2aটাই কি হচ্ছে এর ব্যাসের সমান হচ্ছে। তাহলে লিখতে পারি যে গোলকের ব্যাস ইকুয়াল টু কী পাবো আমরা 2a একক। সুতরাং গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু কি 2a/2 একক অর্থাৎ a একক। আর আমাদের বের করতে দিয়েছে কি গোলকটির আয়তন। তাহলে লিখব সুতরাং গোলকটির আয়তন ইকুয়াল টু কি আসবে 4/3 পাই a³ ঘন একক। তার মধ্যে উত্তর কি আসবে যে 4/3 পাই a³ ঘন একক। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিতে যারা নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।